শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি আপনারা যারা গ্রহণ করছেন তাদের জন্য ধারাবাহিকভাবে আমি ভিডিও আপলোড করব। তো আজকে প্রথম ভিডিওটা আপলোড করছি, তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক শর্টকাট এবং ডিটেলস মেথডে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের দীর্ঘদিন মনে থাকে এবং অঙ্কগুলো অবশ্যই আপনারা খাতায় তুলে রাখবেন। আর আমি যে যে অঙ্ক আপনাদের প্র্যাকটিস করতে দিব সেটা আপনারা প্র্যাকটিস করবেন এবং কমেন্ট সেকশনে আপনারা উত্তরটা জানাই দিবেন আমাকে যে হয়েছে কিনা। আমি সেটা চেক করে ফিরতি কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন, আমরা 46 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করছি। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক আসলে আপনারা অনেকেই একটু সময় নিয়ে ফেলেন, তবে মনে রাখবেন এরকম অঙ্ক আমরা 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু পরীক্ষার হলে করে ফেলতে পারি। আমি সেটা যেমন দেখাবো, পাশাপাশি আমি রিটেন টাইপের, অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু লিখিত পরীক্ষাতেও বিভিন্ন গ্রেডের যে পরীক্ষা রয়েছে অথবা হচ্ছে পুলিশ সার্জেন্ট নিয়োগ পরীক্ষা কিংবা হচ্ছে যেটা বললাম 12 থেকে 20তম গ্রেডের যে নিয়োগ পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে লিখিত অঙ্ক হিসেবেও কিন্তু অনেকবার আসে। এই জন্য এগুলোকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্টের লিস্টে প্রথম দিকেই রাখি। তো আসেন আমরা ডিটেইলস মেথডে আগে করার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখেন, আমি অঙ্কটা শুরু করছি। যেহেতু বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, তার মানে এইটা আমাদের ফার্স্ট কন্ডিশন, মানে প্রথম শর্ত। এই প্রথম শর্তটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব যে বামে আছে জন, ডানে আছে দিন, এটা খেয়াল করতে হবে কিন্তু শুরুতেই। এরপরে সেকেন্ড কন্ডিশনে আসেন, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তো যেটা বের করতে বলেছে সেটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। তাহলে বলেছে কত দিন চলবে, তাই না? মানে দিন বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে প্রথম কন্ডিশনটা দেখব যে জন, দিন, ঘন্টা যাই থাকুক না কেন কোনটা কোন দিকে আছে। আমরা দেখেছি 40 জন বামে আছে, 30 দিন ডানে আছে। আর বের করতে বলেছে কি, আমাদের বের করতে বলেছে কত দিন লাগবে, তার মানে দিন বের করতে বলেছে, এটা মার্ক করলাম। এরপরে আমরা দেখব যে সেকেন্ড কন্ডিশনে কি কি আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে, এই ঘটনাটা থেকেই আমাদের অঙ্কটা শুরু করতে হবে। তাহলে 5 দিন পর যেহেতু 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে আর দিন বাকি আছে কত, তাহলে আমরা এখানে এভাবে লিখব যে দিন বাকি। আমি কিন্তু অঙ্কের উত্তর শুরু করে দিয়েছি, হ্যাঁ, আমি লিখব দিন বাকি। তাহলে দিন বাকি কত ছিল? 30 দিনের খাবার, 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, দিন বাকি হচ্ছে আর 25 দিন। সুন্দর করে কিন্তু এখানে নম্বরটা দিয়ে অঙ্কটা আমাদের সলিউশন করা শুরু করে দিতে হবে। দিন বাকি এত, তাহলে এটা আমি করে ফেললাম। এবার বলেছে আরো 10 জন ছাত্র আসলে, তাহলে মোট জন। তাহলে কি লিখব? মোট জন, মানে মোট ছাত্র আর কি, এটাও লিখতে পারেন মোট ছাত্র। তাহলে ছিল 40 জন, আরো 10 জন এসেছে, তার মানে 40 আর 10-এ কত হয়? 40 আর 10-এ আমাদের ছাত্র হলো এখন 50 জন। এই দুটো কিন্তু আপনাদের বের করে নিতে হবে। তাহলে আমাদের এটার কাজ কিন্তু শেষ, 10 জন ছাত্র আসলে। এবারে বলা হচ্ছে যে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। আমি এটাকে একটু মার্ক করার চেষ্টা করছি। বলেছে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, তার মানে আর যে খাদ্য অবশিষ্ট আছে, খাদ্য কয় দিনের অবশিষ্ট আছে, আর কিন্তু খাদ্য 25 দিনের অবশিষ্ট আছে, মনে রাখবেন। তাহলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে বলেছে। এখন আসেন, তাহলে দিনটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। আমরা এটা অবশ্যই চিন্তা করব যেটা বের করতে বলেছে সেটা ডান দিকে থাকবে। তাহলে লাইনটাকে আমি সাজাচ্ছি। তাহলে আমার হবে 40 জন ছাত্রের খাবার আছে, আমি এভাবে লিখব খাবার আছে কত দিনের বলেন তো দেখি? অবশ্যই 25 দিনের। কেন 25 দিন? কেননা আর তো 30 দিনের খাবার নেই, এখন আর 25 দিনের খাবার আছে। তাহলে আসেন, একজন ছাত্রের খাবার আছে। মনে রাখবেন, যখন ঐকিক নিয়মে কোনো কিছু দ্বারা বেশি বুঝাবে তখন মনে করবেন সম্পর্ক হচ্ছে গুণের, আর কোনো কিছু দ্বারা যখন কম বুঝাবে তখন সম্পর্ক হচ্ছে ভাগের। আমি একটু বিস্তারিত আলোচনা করছি যাতে করে এরকম যত অঙ্ক আছে আপনি সব করতে পারেন আর কোনোটাতে না আটকান। ওকে, তাহলে আমি কি বলেছি? বেশি বুঝালে গুণ আর কম বুঝালেই ভাগ। আর আরেকটা জিনিস আমি বলি, প্রথম কন্ডিশনের জন, দিন বা ঘন্টা এই সম্পর্কগুলো থাকলে সবসময় গুণ হয়, মনে রাখবেন এটা। আর পরের কন্ডিশনে এগুলো থাকলে সেটা দ্বারা ভাগ হয়ে যায়।
এটা হচ্ছে আমি শর্টকাট হিসেবে যখন শেখাবো তখন কিন্তু এটা কাজে লাগাবো, আগে থেকে একটু জানাই রাখলাম। তাহলে আমি কি বলেছি এখানে, বেশি বুঝালে গুণ, আর কম বুঝালে কি, কম বুঝালে হচ্ছে ভাগ। আচ্ছা বলেন তো, 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের, তাহলে একজন ছাত্রের খাবার আছে বেশি দিনের নাকি কম দিনের? অবশ্যই বেশি দিনের। বেশি মানে কি, গুণ। তাহলে এই 25 আর এই 40 আমি গুণ করে দেব, গুণ করে দিলাম। এখন এত দিনের খাবার আছে। এবার আসেন, আমাদের কিন্তু এখন খুঁজে বের করতে হবে যে 50 জনের খাবার কত দিনের আছে। এই যে আরো 10 জন এসেছিল, এই জন্য মোট 50 জনের। তাহলে 50 জন ছাত্রের খাবার আছে। এখন এই 50কে আপনি কার সাথে কম্পেয়ার করবেন, এই 40-এর সাথে নাকি এই 1-এর সাথে? অবশ্যই 1-এর সাথে। এই 40-এর সাথে কিন্তু আর কম্পেয়ার করা যাবে না। কার সাথে কম্পেয়ার? 1-এর সাথে। মনে রাখবেন এই লাইনটা এখানে আর নেই। তাহলে একজন ছাত্রের খাবার আছে এত দিনের, মনে মনে গুণ করেন 4×25 100, 100 আর 0 1000 দিনের। তাহলে মনে মনে ভাবেন যে একজন ছাত্রের খাবার আছে 1000 দিনের। এটা যে আপনাকে গুণ করে সংখ্যাটা বের করতে হবে ব্যাপারটা এমন নয়। আপনি ভাববেন যে একজন ছাত্রের খাবার আছে ধরেন 100 দিনের, যে কোনো সংখ্যা বা 200 দিনের ভেবে নিলেন। এবারে বলেন তো 50 জন ছাত্রের খাবার আছে, এবার অবশ্যই কম দিনের। যেখানে একজনের খাবার আছে এত দিনের, সেখানে 50 জনের খাবার তো থাকবে কম দিনের, তাই না? আমরা প্রশ্ন করব এই দিনকে, এটা মনে রাখবেন। তাহলে 25 গুণন 40 আগে থেকেই উপরে আছে থাকবে, আর এই 50 নিচে চলে আসবে। এইভাবেই কিন্তু কোনো একটা সংখ্যা উপরে যায় এবং নিচে চলে আসে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবার কাটাকাটি করব। 25 দুগুণ 50 2, 2 দ্বারা 40কে কাটবো, 20 দুগুণ 40। তাহলে বলেন দেখি আমাদের অ্যান্সার কি আসলো? অ্যান্সার আসলো 20 দিনের। এই যে দেখেন দিন আছে ডান দিকে, 20 দিন আমাদের সঠিক উত্তর। কোথায় আছে দেখেন তো উত্তরটা? আমরা দেখতে পাচ্ছি যে খ নম্বর যে অপশনটা রয়েছে 20 দিন, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন উত্তর খ, এখানে আগে থেকেই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো আমার সাজেশনের পিডিএফ এটা, সেখান থেকেই আমি কিন্তু অঙ্কগুলো আপনাদেরকে করে দিচ্ছি। তো অবশ্যই অঙ্কটা আপনি বুঝতে পেরেছেন ঠিকঠাকভাবে। এবার আসেন, যেটা বললাম যে মোটামুটি 5-6-7 মিনিট কিন্তু আমি সময় নিয়ে ফেলেছি অঙ্কটা আপনাদেরকে বোঝানোর জন্য। এবার পরীক্ষা এসেছে আপনি 10 সেকেন্ডের মধ্যে কিভাবে করে ফেলবেন। তো 10 সেকেন্ডে করে ফেলার জন্য তো আপনার মোটামুটি একটা এই অঙ্কের বেসিক হচ্ছে নলেজ জানতে হবে, সেটা কিন্তু আপনি অলরেডি জেনে গিয়েছেন। এইবার আসেন আমরা 10 সেকেন্ডে করার জন্য প্রস্তুত। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যের তাদের কতদিন চলবে অবশিষ্ট খাদ্যে? তাহলে দেখেন 5 দিন পর, তাহলে আপনি দিনটাকে কেটে দিবেন, দিন বাকি থাকলো আরো কত? 25 দিন। এবারে আছে আরো 10 জন ছাত্র এসেছে, তাহলে এখন ছাত্র কত? 10 জন যদি আরো নতুন যুক্ত হয় তাহলে এখন 50 জন ছাত্র। তাহলে খেয়াল করে দেখেন, আমি কিন্তু এবারে বের করব, যেহেতু দিন বের করতে বলেছে। তাহলে আমরা জানি এটা তো প্রথম কন্ডিশন, তাই না? এই প্রথম কন্ডিশনে কি আছে? জন আছে, দিন আছে। তাহলে 40 জন 25 দিন, জন আর দিন গুণ হয়, তাহলে 40 আর 25 আমি গুণ করে দিলাম। আর পরের কন্ডিশনে 50 জন আছে, এই 50 দ্বারা আমি ভাগ করে দিলাম। একটু আগে কিন্তু আমি বলেছি এই কথাগুলো, যে প্রথম কন্ডিশনে যেটা থাকবে, যদি জন দিন ঘন্টা এগুলো থাকে সবগুলো গুণ হবে, আর পরের কন্ডিশনের জন দিন ঘন্টা দ্বারা সেগুলোকে ভাগ হবে। ওগুলো আসলে গুণ আকারেই হবে নিচে, কিন্তু যেহেতু ভাগটানের নিচে এসেছে এই জন্য আমি বলছি ভাগ হবে। তাহলে 25 দুগুণ 50 2, 20 দুগুণ 40। এই যে দেখেন 20 দিন আমরা উত্তর বের করে ফেলেছি। আপনাকে কিন্তু এমসিকিউ টাইপের অঙ্কে এইভাবেই কিন্তু বুঝে বুঝে উত্তর বের করতে হবে, নচেত কিন্তু আপনি হচ্ছে পরীক্ষার হলে পিছিয়ে পড়বেন। এবারে 68 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা একটু ভালোভাবে খেয়াল করেন। কি বলা হচ্ছে অঙ্কটাতে? কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা ঘুরে ফিরে এসেছে। তো আমরা একটা সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করব। সে সূত্রটা আমি একটু আপনাদের লিখে দেই, দেখেন একটু ভালো করে মনোযোগ দেন। সূত্রটা হচ্ছে TOTAL, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল SINGLE মাইনাস হচ্ছে অল বোথ BOTH প্লাস হচ্ছে নান NONE নান। এখন এটার কোনটা দ্বারা কি বুঝায় সেটা কিন্তু আপনাদের জানতে হবে। মনে রাখবেন পার্সেন্টেজের অঙ্কে টোটাল মানে হচ্ছে 100%-এর ভ্যালু, অর্থাৎ যা আছে টোটালটা হচ্ছে 100%। এবার অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে,
বা যদি বল খেলের অঙ্ক হয় আলাদা আলাদাভাবে যারা খেলে তারা, আর অল বোথ মানে উভয় বিষয়ে যারা খেলে বা উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা, আর নান মানে উভয় বিষয়ে যারা ফেল করেছে মানে কোনোটাতেই যারা পাশ করেনি, ব্যাপারটা এরকম, মানে কোনোটাই খেলে না, ব্যাপারগুলো এরকম। তাহলে অল সিঙ্গেল খেয়াল করে দেখেন, এখানে আমাদের বলা হচ্ছে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% শিক্ষার্থী গণিতে পাশ করেছে, তাহলে এই দুটো হচ্ছে সিঙ্গেলের মান। তাহলে 70% মানে আমি দিয়ে দিচ্ছি এখানে 70%, সিঙ্গেলগুলো যোগ হয় প্লাস হচ্ছে 80%, এটা সিঙ্গেলের মান। এবার বলা হচ্ছে 10% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে ফেল মানে কি, নানের মান হচ্ছে আমাদের 10%। আমি তো বলেছি যে নান মানে কোনোটাতেই পাশ করেনি, মানে উভয় বিষয়ে ফেল। এখন আমাদের কিন্তু যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে থাকে, আমি কিন্তু উভয় বিষয়ে পাশ বলতে অল বোথকে বোঝাচ্ছি। আপনি যদি এখানে 240 বসায় দেন তাহলে কিন্তু ভুল হবে। খেয়াল করে দেখেন এগুলোর প্রত্যেকটার সাথেই পার্সেন্টেজ আছে, কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ নেই। এই জন্য এখানকার পার্সেন্টেজটা যতটুকু আসবে সেইটা মানে হচ্ছে 240, সেখান থেকে আমরা অঙ্কটা করব। তাহলে মাইনাস অল বোথ আমরা বসাতে পারবো না। মনে রাখবেন এককগুলো সমান না হলে আমরা কিন্তু একই জিনিস বসাতে পারি না এখানে। তাহলে 70, 80, 10 কত হচ্ছে, 70 আর 10 হচ্ছে 80, 80, 80, 160। তাহলে আমরা বলতে পারি 160 যদি এইদিকে আসে তাহলে 100% মাইনাস হচ্ছে 160% ইকুয়াল হচ্ছে মাইনাস কত, মাইনাস হচ্ছে অল বোথ। নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে কেন আমি এটা এদিকে নিয়ে আসলাম। এবারে আমরা করব কি, আমরা 100 থেকে 160 বাদ দিব, তাহলে মাইনাস 60% ইকুয়াল টু হচ্ছে মাইনাস অল বোথ, আমি বসাই দিলাম এখানে। তাহলে মাইনাস মাইনাস ক্রস, তাহলে সুতরাং অল বোথের ভ্যালু কত, আমরা বলতে পারি অল বোথ ইকুয়াল হচ্ছে 60%। আচ্ছা বলেন দেখি, উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে, তাহলে অল বোথ মানে উভয় বিষয়ে পাশ, তাহলে আমরা বলতে পারি 60%-এর ভ্যালুই হচ্ছে 240 জন, তাই না? তাহলে আমরা বলতে পারি সুতরাং 60% ইকুয়াল টু হচ্ছে 240 মানে 240। তাহলে 1% কত হবে বলেন তো, 240 ভাগ হচ্ছে 60, আপনারা জানেন কম হলে ভাগ হয় আর বেশি হলে গুণ। তাহলে এবার কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তো মোট পরীক্ষার্থী তো আমি 100% ধরেছি, তাহলে এবার 100% মানে কত হবে, তাহলে অবশ্যই 100 উপরে চলে যাবে গুণ আকারে, তাহলে গুণন হবে 100। তাহলে 0 0 কাটা, 4 6 24, 4 আর 100 গুণ করলে কত হবে, 400। আমরা দেখি তো আমাদের সঠিক উত্তর 400 আছে কিনা। এক্স্যাক্টলি খ নম্বর অপশনই কিন্তু আমাদের 400 রয়েছে, তাই হচ্ছে দুঃখিত, খ নম্বর অপশনে 400 না, এটা হচ্ছে 460। আমরা কিন্তু ঠিকঠাক বের করেছি, কিন্তু দাগানোর সময় ভুলভাবে দাগিয়েছি, এটাও কিন্তু ভুল। পরীক্ষার হলে আমি যদি এভাবে বৃত্ত ভরাট করে ফেলি তাহলে কিন্তু আর ফেরানোর কোনো বুদ্ধি বা উপায় নেই, যতই আপনি ঘষা মাজা করেন না কেন এটা কিন্তু রং হয়ে যাবে। তো এই জন্য একটু বুঝে শুনে উত্তরগুলো দাগাতে হবে। এত কষ্ট করে অঙ্কটা করার পর যদি ভুল জায়গায় বৃত্ত ভরাট হয় তাহলে তো কষ্টের শেষ নেই, তাই না? তো এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা দেখেন, প্রথম অঙ্কটা করানোর সময় এটা হয়তো আপনারা দেখতে পেয়েছেন, এই জন্য আমি এটা করে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে 47 নম্বর অঙ্কে বলা হচ্ছে 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে কত। তো এই অঙ্কগুলো অনেক সময় একটু ভিন্নভাবেও থাকতে পারে, সবসময় যে 9 টু দি পাওয়ার x থাকবে ব্যাপারটা এমন নয়। অনেক সময় 3 টু দি পাওয়ার x এই আদলে থাকতে পারে, অনেক সময় 2 টু দি পাওয়ার x এই আদলে থাকে, অনেক সময় 5 টু দি পাওয়ার x এই আদলে থাকে। আপনি একটা শিখবেন, সেই প্যাটার্নটা ফলো করে বাকিগুলো আপনাদেরকে সমাধান করতে হবে। ওকে, তো আসেন আমরা অঙ্কটা সলিউশন করছি। তো যেহেতু 9 টু দি পাওয়ার x রয়েছে, যা আছে আমরা তুললাম, 9 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 9 টু দি পাওয়ার x। এখানে কিন্তু পরের লাইনে 3 ইন্টু 9 টু দি পাওয়ার x হয়। এখন অনেকেই হয়তো এই লাইনটা আপনারা বুঝছেন না বা বুঝতে সমস্যা হচ্ছে, তাদের জন্য আমি একটু এই দিকে লাইনটা করে দিচ্ছি। দেখেন একটু মনোযোগ দেন। সেটা হলো যে যদি আমি 9 টু দি পাওয়ার x কমন নেই তাহলে বলেন তো 1 প্লাস 1 প্লাস 1 থাকে কি না? অবশ্যই থাকে। তাহলে 9 টু দি পাওয়ার x ইন্টু 3, অথবা এই 3 তো সামনে লিখতে পারি 3 ইন্টু 9 টু দি পাওয়ার x। ওকে, তার মানে এটা আর এটা কিন্তু এখন সেম জিনিস, ঠিক আছে? তো এই জন্য আপনাদের কিন্তু বুঝতে হবে যে কিভাবে আমরা অঙ্কগুলো সলিউশন হচ্ছে করছি। তাহলে ইকুয়াল আমি কি লিখলাম, আমি লিখলাম 9 টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে 3। ওকে, এই লাইনটাই আমি সরাসরি এখানে লিখলাম। তাহলে ইকুয়াল 9 টু দি পাওয়ার x মানে কি, 9 টু দি পাওয়ার x মানে হচ্ছে 3-এর উপরে স্কোয়ার এবং তার উপরে আগে থেকে x আছে ইন্টু হচ্ছে 3। আচ্ছা, 3-এর উপরে 2 এবং তার উপরে
এক্স মানে ব্র্যাকেট আকারে পাওয়ার পর গুণ হয় আমরা জানি, তাহলে 2x গুণ হলো ইন্টু 3-এর উপরে কত 1, কিছু না থাকা মানে 1 থাকা, দুইটা 3-এর মধ্যে একটা 3, বেজ যেহেতু সমান অর্থাৎ বেজ যদি সমান হয় মনে রাখবেন বেজ ইকুয়াল যদি বেজ হয় তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতেই পারি। ওকে, তাহলে মানে হচ্ছে দুঃখিত এখানে এটা অন্য রুল, সেটা হলো দুইটা বেজ যদি একই হয় তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তাহলে দেখেন 2x + 1 আমরা লিখতেই পারি। আপনারা নিশ্চয়ই দেখেছেন a⁴x ইন্টু a⁴y যদি হয় তাহলে a⁴x + y লেখা যায় সূচকের নিয়মে, সেই নিয়মটাই আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে উত্তরটা কোথায় রয়েছে দেখেন, ঘ নম্বর অপশনে রয়েছে, তাই ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 3⁴2x + 1, এটাই আমাদের সঠিক উত্তর। 55 নম্বর অঙ্কটা দেখেন, একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? আমরা চাইলে কিন্তু বইটির ক্রয় মূল্য x ধরেও অঙ্কটা করতে পারি, অথবা আমরা ঐকিক নিয়মের প্যাটার্নেও কিন্তু অঙ্কটাকে সমাধান করতে পারি। মনে রাখবেন পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে হচ্ছে 100%-এর ভ্যালু যেটা বের হবে সেটাই আমাদের সঠিক উত্তর। তো আজকে আমি এক্স না ধরে আপনাদের হচ্ছে ঐকিক নিয়মের আদলে অঙ্কটা করে দিতে চাই, মানে শর্টকাট মেথডে শেখাচ্ছি ঐকিক নিয়মের আদলে। তাহলে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। আচ্ছা বলেন তো দেখি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, এবার বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে আমরা বলতে পারি যে এই 5 আর এই 10 এই 15%-এর ভ্যালু হচ্ছে আমার 45 টাকা। এটা কিন্তু আমরা অঙ্কটা যখন শিখব তখন মানে ডিটেলসে যখন শিখবো তখন কিন্তু আরো ভালোভাবে এটা আমরা বুঝতে পারবো, তবে এটা আমি ডিটেলসে করাই দিচ্ছি না। মনে রাখবেন এই ধাঁচের অঙ্ক এভাবেই করতে হয়, 10 আর 5 15%-এর ভ্যালু হচ্ছে এই 45 টাকা। তাহলে বলেন তো 1%-এর ভ্যালু কত? অবশ্যই উপরে 45 তার নিচে 15, এত টাকা। তাহলে 100%-এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এবার 100%-এর ভ্যালু হবে উপরে 45 গুণন হচ্ছে 100, তার নিচে কত? তার নিচে 15, এত টাকা। তাহলে 3 15 45, 3 দ্বারা 100-কে গুণ করলে কত হবে? 300 টাকা। তাহলে আমরা 300 টাকা সঠিক উত্তর কোথায় আছে দেখতে পাচ্ছি, গ নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে। 57 নম্বর অঙ্কটা দেখেন, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? সম্ভাব্য 4টা উত্তর কিন্তু আমাদের দেয়া রয়েছে। তো দেখেন আমি হচ্ছে সংখ্যাগুলো লিখছি, 0.3 একটা, এরপরে রয়েছে মানে স্কোয়ার রুট 0.3 এটা একটা, এরপরে রয়েছে 1/3 এটা একটা, এটা হচ্ছে 2/5 এটা একটা। তো কি বের করতে বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, মানে সবচেয়ে ছোট কোনটা সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো মনে রাখেন যে এই মানে বর্গমূল বা আপনারা যে স্কোয়ার রুট বলেন এটাকে, তো এই স্কোয়ার রুট থাকার কারণে কিন্তু হচ্ছে আমাদের একটু প্রবলেম যে এটা মানে কত, এটা আপনারা বুঝতে পারেন না। তো এটা মানে কত? এটা মানে হচ্ছে 0.33। আপনি যদি ভাগ করে দেখেন এটা মানে কত, আমি যদি 5 দ্বারা 2-কে ভাগ করি, দশমিক দিয়ে 0, 4 5 20, তাই না? তাহলে এটা হলো 0.4। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা 0.4 মানে 4 মানে 4 শূন্য, এটা 0.33, এটা 0.3, তার মানে এটা এটা এটার চেয়ে বড়, তাই এই দুটো ক্রস হয়ে যাচ্ছে, থাকলো বাকি এই দুটো। এই দুটোর মধ্যে যেটা ছোট মানে ক্ষুদ্রতম সেটাকে আমরা নিব। তো এটার এখন বর্গমূল করতে হবে। তো মনে রাখেন দশমিকের বর্গমূল হচ্ছে করা খুবই সহজ। কিভাবে সেটা? তাহলে 0.3 আছে, লিখে আমি টান দিয়ে দিলাম, আমি প্রয়োজনীয় সংখ্যক শূন্য কিন্তু এখানে দিয়ে দিব। চাইলে আমি একটা দিতে পারি, চাইলে আমি আরো দুটো শূন্য দিতে পারি, এভাবে কিন্তু দিয়ে দেওয়া যায়। মানে ডান দিকে 0 আমরা প্রয়োজনীয় সংখ্যক দিতেই পারি। তাহলে দশমিকের পর 1 জোড়া, তারপর 1 জোড়া, এভাবে আমরা লিখব। তো এটা নিয়ম, 0 আছে 0 দিয়ে দিলাম। তাহলে 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে? 25। তাহলে 5 5 25, তাহলে 5 5 25, থাকলো কত? থাকলো 5, 0 দুটো আমরা কেটে নামালাম। 5-এর ডাবল কত? 5-এর ডাবল 10। এখানে যদি আমি 4 দেই, এখানে আমাকে 4 দিতে হবে। তাহলে 104-কে 4 দ্বারা গুণ করলে কত হবে? 416 হবে আমাদের। তাহলে বাদ বাকি কত থাকলো? থাকলো কিন্তু আমাদের 84। তাহলে 0.54 এসেছে। আচ্ছা বলেন তো এটা মানে তাহলে কত? এটা মানে 0.54। তাহলে এটার চেয়ে এটা অবশ্যই বড়, তাই ক্রস। তাহলে 0.3 এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ক নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে, অর্থাৎ এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমি যেহেতু বলেছি যে এই যে জিনিসটা রয়েছে জিনিসটা বের করা সহজ, আমি একটু দেখাই সেটা কিভাবে সহজ। সেটা হলো ধরেন দশমিক 0.1, দশমিক 0.2, দশমিক মানে 0.3, এরপরে হচ্ছে 0.4, তারপরে হচ্ছে 0.5, তারপরে হচ্ছে 0.6। এগুলো বের করা যায় খুব সহজেই,
সেটা কিভাবে আমি একটু আপনাদের দেখাচ্ছি। সেটা হলো, মনে রাখেন এখানে মনে মনে আপনারা একটা করে শূন্য কল্পনা করে নেবেন, যেহেতু দশমিকের পর শূন্য দেওয়াই যায়, তাই না? তাহলে শূন্য কল্পনা করে নিলাম, এটা 10। বলেন তো 10-এর কাছাকাছি আমাদের বর্গ সংখ্যা কত আছে? 10-এর কাছাকাছি বর্গ সংখ্যা আছে 9, 3 তিরিখা 9, তাহলে 0.3 হবে এটার বর্গমূল। 0.20 মানে 20, 20-এর কাছাকাছি বর্গ সংখ্যা 16, তাহলে 4 4 16, এটা হবে 0.4। 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত আছে? 25, তাহলে হবে এটা 0.5 মানে 5 5 25। 40-এর কাছাকাছি কত আছে? 36, এটা হবে 0.6। 50-এর কাছাকাছি কত আছে? 49, তাহলে এটা হবে 0.7। মানে এইভাবেই এটাও কিন্তু মানে 0.7, তারপরে আরো বড় একটা সংখ্যা হবে, ঠিক আছে? কেননা 8 8 64 হতো, কিন্তু 64-র চেয়ে একটু কম আছে। এটা যদি ধরেন হয় 7.1, এটা হবে 7.5 বা 7.7, এরকম কিছু একটা। তো এইভাবেই কিন্তু আপনাদের গেস করতে হবে যে যেহেতু এখানে 0.3 আছে, তাহলে শূন্য কল্পনা করে 0.5 হবে এটা। আর এটা তো 0.3, এটা তো 0.33, আর এটা তো বুঝতেই পারতেছেন 0.40 বা 4, তাহলে কোনটা সবচেয়ে ছোট? এটাই হচ্ছে সবচেয়ে ছোট। এভাবে কিন্তু ডিসিশনটা নিতে হবে। আপনাদের কিন্তু প্রবলেম হয় বর্গমূল থাকলে, আর যেভাবে আমি শেখালাম 0.3-এর বর্গমূল করতে 0 0 দিয়ে, এভাবে করতে গেলে আপনাদের বেশ কিছুটা সময় লেগে যাবে। বিধায় পরীক্ষার হলে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আপনাদের কিন্তু এভাবেই একটু সহজ পদ্ধতিতে আপনাদের বর্গমূলগুলো শিখতে হবে। ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448, সংখ্যা দুটি কত? সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ আমরা বলতে পারি এই অঙ্কটাকে। এই অঙ্কটা যদি আপনি রিটেন বা ডিটেইলস মেথডে করতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, কেননা আপনাদের সূত্র 2-3 বার প্রয়োগ করতে হবে। একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু, এটা প্রয়োগ করতে হবে। এরপরে হচ্ছে x মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, অনেকটা সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি এমসিকিউ টাইপের পরীক্ষায় কিভাবে শর্টকাট মেথডে করবেন সেটা আমি একটু দেখাচ্ছি, একটু মনোযোগ দেন আপনারা। সেটা হলো দুটি সংখ্যার গসাগু, আচ্ছা গসাগু কোনটা? 12, বিয়োগফল কোনটা? 60, আর লসাগু কোনটা? 2448। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগফল হচ্ছে 60, লসাগু হচ্ছে 2448, আর গসাগু কত? গসাগু হচ্ছে আমাদের এই যে 12, তাই না? তো আমরা অপশন টেস্ট যদি করি, তাহলে দুটি সংখ্যার বিয়োগফল 60, খেয়াল করে দেখেন তো বিয়োগফল কোনটার ক্ষেত্রে 60 যদি আমি মেলাতে পারি, তাহলে 144 থেকে 108 বাদ দিলে কি 60 হয়? কখনোই না। তাহলে এটা ক্রস করে দিচ্ছি। এবারে খ নম্বর যে অপশনটা রয়েছে আমরা সেটা একটু দেখব, যে 148 থেকে 112 বিয়োগ করলে 60 হয় কিনা। হচ্ছে না, এটা ক্রস। 208 থেকে 144 বিয়োগ করলে কি 60 হয়? আমরা একটু বিয়োগ করে দেখি। 208 বিয়োগ কত? 144। তাহলে আমরা যদি বিয়োগ করি, 8 আছে আর নিচে 4, তাহলে 4 হচ্ছে না তো 60, তাই না? তাহলে এটাও ক্রস। এবার আসেন এইটার থেকে আমরা যদি বিয়োগ করি, নিশ্চয়ই বুঝতে পারছেন এটাই হবে। তাহলে 204 থেকে 144 যদি বাদ দেই, 4 4 মিলে গেল 0, 4 আছে 10 মিলাতে 6, হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল 0, তার মানে 60। তো নিশ্চয়ই বুঝতে পারছেন ঘ নম্বর অপশনটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এভাবে করলে আপনাদের পরীক্ষার হলে সময় অনেকটা বাঁচবে। তো আপনারা যদি দেখেন উত্তর কোনটা, এই যে দেখেন ঘ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 70 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু √2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হোয়াট? তো আমরা অঙ্কটার ক্ষেত্রে কি লিখব? শুরুতে আমরা লিখব দেওয়া আছে আমাদের যে ভ্যালুটা, সেটা হচ্ছে x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু √2, এটা আমাদের দেওয়া আছে। তো এখন মান বের করতে হবে কিন্তু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। এখন সরাসরি এটার তো কোনো অনুসিদ্ধান্ত নেই, এই জন্য আমরা এটাকে এভাবে একটু ভাঙায় লিখব a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। খেয়াল করে দেখেন তো এটা ক্যালকুলেশন করলে এটা হয় কিনা? অবশ্যই হয়। তো এটার অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস হচ্ছে b তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। ক্লিয়ার? দিয়ে দিলাম এটা। তো এটা আর এটা ক্রস করে দিলাম, তাহলে ইকুয়াল। ভিতরে খেয়াল করে দেখেন হচ্ছে আমাদের এই ভিতরের টুকুর আর একবার সূত্র ফেলতে পারি আমরা, সেটা হচ্ছে a প্লাস 1 ভাগ a মানে হচ্ছে a প্লাস b তারপর হোল স্কোয়ার মাইনাস 2ab।
নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা মানে এই ভিতরের টুকুর ক্যালকুলেশন করলাম, মানে সূত্র ফেললাম বা অনুসিদ্ধান্ত ফেললাম এটা, তার উপর হোল স্কোয়ার মাইনাস 2 একে কত 2। এই লাইনটাতেই কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না, এই জন্য এই লাইনটা একটু ভালোভাবে মনে রাখবেন। তো এক্স প্লাস 1 ভাগ এক্সের মান √2, তাহলে আমি দিয়ে দিচ্ছি √2 তার উপরে স্কোয়ার মাইনাস এটা ক্রস, তাহলে কত হচ্ছে -2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর হোল স্কোয়ার -2, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে বলেন তো 2 থেকে 2 মাইনাস গেলে কত থাকে 0, তাহলে 0-র উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তো 0-র উপরে স্কোয়ার মানে তো 0 আর -2, 0 থেকে -2 করলে -2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন ক নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবারে অনুপাতের এই অঙ্কটা দেখেন। অনুপাতের এই অঙ্কে বলা হচ্ছে যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তো আপনারা এই অঙ্কটা এমসিকিউ টাইপের পরীক্ষা আসলে একটু তাড়াতাড়ি কিভাবে করবেন সেটা হলো যে এই 16 গ্রামের মধ্যে অনুপাতটা কিন্তু 3:1। আচ্ছা, অনুপাতের যোগফল কত? 3 আর 1 4, এই 4 দ্বারা 16কে ভাগ করবেন, কত হয় 4 4 16। এখানে কিন্তু একটা অনুপাত মানে 4, অর্থাৎ এখানে 1 আছে এটা 4 আর এখানে 3 আছে 3 4 12। এভাবে আপনি মুখে মুখে বের করতে পারবেন 12 আর 4 16। অথবা এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে করতে হবে কি, লিখতে হবে যে মোট গহনা কতটুকু আছে 16 গ্রাম। ওকে, এটা আমরা লিখলাম যে মোট গহনা 16 গ্রাম। তাহলে সোনা অনুপাত তামা, এসতে সোনা টিতে তামা কত আছে আমাদের আছে এখানে কিন্তু 3:1, আমরা বসাই দিলাম 3:1। এবারে লিখব অনুপাতের যোগফল, তাহলে অনুপাতের যোগফল 3 আর 1 যোগ করলে কত হবে 4। তাহলে এখানে আমরা লিখব যে মোট গহনায় কিসের পরিমাণ, এস এর, এস মানে সোনা, এস এর পরিমাণ কতটুকু 16 এর নিচে 4 তার উপরে 3। 4 কোথায় পেলাম? এই যে অনুপাতের যোগফল। আর 3 কোথায়? এই যে সোনার পরিমাণ আছে 3, এই 3টা উপরে দিলাম। তাহলে 4 4 16, 3 4 কত 12 গ্রাম। তাহলে খেয়াল করে দেখেন এই বিষয়টা কিন্তু আমি মুখে মুখে এখানে বের করে নিয়েছিলাম। যদি কেউ না বুঝতে পারেন তারা যেন এটা দেখে বুঝতে পারেন, এই জন্য আমার করে দেওয়া। এবার আসেন তাহলে মোট গহনায় টি এর পরিমাণ কতটুকু আছে, যেহেতু মোট গহনা 16 গ্রাম, তার থেকে সোনা 12 গ্রাম বাদ দিলে 4 গ্রাম হচ্ছে আমাদের তামা। তাহলে আমরা বের করে ফেলেছি যে মোট গহনায় 12 গ্রাম হচ্ছে সোনা আর 4 গ্রাম হচ্ছে তামা। তাহলে এটা কিন্তু আমি শুরুতেই বের করেছিলাম যে 12:4, তাই না? তো এতে কি পরিমাণ সোনা মেশালে, তাহলে আমরা ধরে নিব যে ধরি x গ্রাম আমাদের সোনা মেশাতে হবে, সোনা মানে হচ্ছে এস মেশাতে হবে। তাহলে সুতরাং বা প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করতে পারি 12 হচ্ছে সোনা আর 4 হচ্ছে তামা। আমরা জানি অনুপাত আর ভগ্নাংশ একই কথা। তাহলে যেহেতু সোনা মেশাতে বলেছে তাহলে 12-র সাথে x মেশালাম, অনুপাত হবে 4:1। তাহলে উপরে 4 তার নিচে 1, মনে রাখবেন 4:1 আর 4/1 একই কথা। অনুপাত মানে ভগ্নাংশ, তাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই 12 + x, আর 4 দ্বারা 4কে গুণ করলে 16। তাহলে সুতরাং x = 16 থেকে 12 গেলে থাকবে কত 4। তাহলে 4 গ্রাম হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এই যে দেখেন ঘ নম্বর অপশনই কিন্তু সঠিক উত্তরটা রয়েছে আমাদের। ওকে, তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।